বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মক্ষেত্র পত্রিকা, আর এই কর্মক্ষেত্র পত্রিকাটা কিন্তু এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা। এখানে আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মক্ষেত্র পত্রিকা। তো দেখুন এখানে আমরা জুম করলাম, জুম করে বড় করে দেখছি, তো দেখুন এখানে লেখা আছে, কিন্তু দেখুন এখানে লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে বুধবার 25শে ডিসেম্বর 2024-এর কর্মক্ষেত্র পত্রিকা। বুধবার 25শে ডিসেম্বর 2024-এর কর্মক্ষেত্র পত্রিকা এটি। তো আজকে আমরা এই কর্মক্ষেত্র থেকে কিন্তু একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব। তো চলুন সেই প্র্যাকটিস সেটটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর কোন পরীক্ষার জন্য কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটা আছে, তো আমরা দেখব। তো চলুন সরাসরি চলে যাই এ সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা অর্থাৎ 25শে ডিসেম্বর কর্মক্ষেত্র পত্রিকার মূল প্র্যাকটিস সেটে। তো তার জন্য আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে যেয়ে আমরা একটু দেখব কি আছে। তো দেখুন এখানে আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন দুখানা প্র্যাকটিস সেট কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। এখানে আছে রেলে 11,558 চাকরি। এখানে যে রিজনিং আছে অবশ্যই রিজনিংগুলো করে দেবো, তবে আজকের ক্লাসে আমরা করব এই যে বাম সাইডে আছে দেখতে, এই যে ডান সাইডে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যদি একটু এটা জুম সাইজ ছোট করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের বাম সাইডে যে এটা যে প্র্যাকটিস সেটটা আছে সেটা কিন্তু দেখুন এখানে রেলে 11,558 চাকরির এই প্র্যাকটিস সেটটা আছে, যা এখান থেকে কিন্তু আপনার শুরু হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু এই সিরিজটা কিন্তু একদম এখান থেকে এই সিরিজটা কিন্তু আছে রিজনিং। তো রিজনিংয়ের প্র্যাকটিস সেটটা আমরা করব, তবে আজকে ক্লাসে করব না, সামনের কোনো একটা ক্লাসে করব। তবে আজকে যেটা করব সেটা হচ্ছে আমার ঠিক ডান সাইডের যে প্র্যাকটিস সেটটা আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল, এই প্র্যাকটিস সেটটা আজকে আমরা করব। তো চলুন আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো মূল প্র্যাকটিস সেটে যেটা আছে রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল নিয়োগের যে প্র্যাকটিস সেটটা আছে আমরা সেটা করব। তো কি আছে প্রশ্ন আমরা দেখব, তার জন্য আমরা একটু জুম করে বড় করে নেব। তো জুম করে বড় করে নিচ্ছি, নেওয়ার পরে আমরা দেখব। তো জুম করে বড় করে নেওয়ার পরে আমরা দেখব কি আছে। জুম করে বড় করে নিচ্ছি, এখানে পরিষ্কার আমরা একটু জুম করে বড় করে নিয়েছি। তো আমরা দেখুন এখানে জুম করে বড় করে নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি যে প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি আছে আমরা দেখব। তো এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে রাজ্য পুলিশ কনস্টেবল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা আজকে এই প্র্যাকটিস সেটটা সম্পন্ন করব। জুম করে বড় করে নেওয়ার পরে একের দাগের প্রশ্ন কি আছে দেখব। তো আমরা প্রথমে একের দাগের এই প্রশ্নটা দেখব। একটি দলে 56 জন শিক্ষার্থীর গড় ওজন 55 কিলোগ্রাম। তারপরে লেখা আছে দেখুন, যদি গড় ওজন 60 কিলোগ্রাম 12 জন ছাত্র চলে যায়, গড় ওজন 52.5 কিলোগ্রামের 6 জন ছাত্র দলে যোগ দেয়, তাহলে দলের অবশিষ্ট ছাত্রদের গড় ওজন কত কমবে। তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন। 56 জন শিক্ষার্থীর গড় ওজন কত 55, তাহলে মোট ওজন কত, তা 56 গুণ 55, তাহলে আপনার কত হয় 56 আর 55 যদি আপনি গুণ করেন তাহলে 3080 হবে। এগুলো আপনারা দেখবেন 3080 হবে 56 আর যদি আপনি এই 55 গুণ করেন। এবারে বলেছে এর থেকে আপনার ক্যালকুলেশন করতে হয় বিয়োগ হবে। কেন বিয়োগ হবে, কারণ কেউ চলে গেছে কেউ আবার এসছে, সেইগুলো যারা এসছে তারা যোগ হবে আর যারা চলে গেছে তারা বিয়োগ হবে। তাহলে বলছে যদি গড় ওজন 60 কিলোগ্রাম 12 জন ছাত্র চলে যায়, তাহলে 12 জন ছাত্র চলে গেলে কতজন ছাত্র কতটা ওজন চলে যাচ্ছে, তা 6 × 72 720 জন 720 চলে যাচ্ছে। আর এখানে দেখুন আবার বলছে এবং গড় ওজন 52.5 কিলোগ্রাম 6 জন ছাত্র দলে যোগ দেয়, তাহলে এটা আবার যোগ দিচ্ছে। তাহলে 52.5-কে 6 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যায় 315। দেখবেন গুণ করবেন তাহলে সেটা কি হবে, যেহেতু যোগ দিচ্ছে তাহলে এখানে যোগ হয়ে যাবে 315। এখন এই হচ্ছে মোট কিন্তু আপনার ওজনের সমস্যা মিটলো, এই যে ওজনের সমস্যা। আর তাহলে যেহেতু এদের মোটটা বার করলাম তাহলে গড় বার করতে হবে, কারণ অবশিষ্ট ছাত্রের গড় ওজন চেয়েছে, তার গড় ওজন কত হবে, তাহলে গড় ওজন আপনার হবে কত, মোট ছিল 56 জন। ভালো করে বুঝবেন, মোট ছিল 56 জন, চলে গেল কতজন 12 জন, তাহলে 12 দিলাম। আসলো কতজন, আসলো 6 জন, তাহলে যোগ 6 দিলাম। এখন এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন তা দেখুন এখান থেকে এটা যদি বাদ দেন 44-44-এর সঙ্গে 6 যোগ করলে 50 হয়। আর এখানে এই 720 30-80-তে 720 বিয়োগ করবেন, বিয়োগ করে 315 আবার ওতে যোগ করবেন, তাহলে হয়ে যাবে মোট 2675। আপনারা যোগ বিয়োগ করবেন, করলে দেখবেন 2675 হবে, আর নিচে হয়ে যাবে 50। এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে আপনার হয়ে যাবে 53.5 কেজি। তাহলে এটা কিন্তু ওদের গড় ওজন হচ্ছে 50 জনের গড় ওজন হচ্ছে 53.5 কেজি। এখন প্রশ্নের উত্তর চেয়েছে আপনার কি গড় ওজন কতটা কমবে। আগে ছিল কত, আগে ছিল প্রত্যেকের
মানে গড় ওজন ছিল 55 কিলোগ্রাম, এখন কিন্তু সেটা গড় ওজন বেড়েছে 53.5 কেজি গ্রাম। তাহলে এটা কিন্তু অবশ্যই কমেছে। তাহলে কমেছে কতটা? কমেছে আপনার এই যে 55 বিয়োগ এই 53.5 কেজি, এটা কিন্তু আপনার কমেছে। তাহলে এখানে আপনার কত দাঁড়াচ্ছে? এখানে 1.5 কেজি দাঁড়াচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন তা কত রকম হচ্ছে 1.5 কেজি। সিদ্ধা হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে সহজে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। এখন আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে তা দেখব। পরের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে, 2 এর দাগের প্রশ্ন। একটি ফাঁপা চোঙাকার লোহার পাইপের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যাসার্ধ থাকে 14 মিটার এবং 21 মিটার। এর উচ্চতা 14 মিটার। যদি এই পাইপটি সব জায়গায় রং করা হয় তবে রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করুন। তো কিছু না, আপনি এটাকে একবার মানে চোঙের ক্ষেত্রফল, এই যে ফাঁপা চোঙের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে 2 পাই আর এইচ যোগ 2 পাই আর স্কোয়ার। এখন এখান থেকে আমরা সহজেই ক্যালকুলেশন করে বার করে নেব। 2 ইন্টু 22-এর সাথে এখানে কমন নেব, পাই আছে তাই পাই মানে 22-এর সাথে আমরা একটা কমন নিচ্ছি, 2 আর 22-এর সাথে কমন নিলাম। আর এখানে প্লাস আর এখানে একটা, এখানে দুটো আর, তাহলে এখান থেকে আমার কি থাকবে? এই আর, আর মানে কি হতো? এই আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তা ব্যাসার্ধ আপনার কত আছে? ব্যাসার্ধ আছে কিন্তু 21, এই বড় ব্যাসার্ধ দেখুন 21, তাই আপনি এখানে 21 দেবেন। ইন্টু এই এইচ প্লাস আর একটা আর থাকে, তাহলে এইচ প্লাস আর, এইচ কত? উচ্চতা 14 মিটার, তাই এখানে 14 দেবেন। প্লাস আর কত? আর এই যে 21 মিটার বললাম, তাই 21 দেবেন। ব্যাস, এবার এটাকে ক্যালকুলেশন করবেন। এটা কিন্তু আমরা 2 পাই আর 2 পাই কমন নিয়েছি, এখান থেকে আর কমন নিয়েছি, তাই কিন্তু এটা হয়েছে। তাহলে এখানে আমি 3 সাথে 21 করতে পারি। আর এখানে আমরা কি করতে পারি? 22 দিন 44, 3 44 কত? 3 44 132। আর এখানে 132কে 14 আর 21, 14 আর 21 হয়ে হচ্ছে 25 10 35। তাহলে 132কে আমরা যদি 35 দিয়ে গুণ করি তাহলে খুব সহজে আমরা কি পাবো? খুব সহজে আমরা পাবো আপনার গুণ করলে আমরা পাবো 46 20। 46 20, এখানে যেহেতু মিটার স্কোয়ার হবে, মিটার আছে তাই মিটার স্কোয়ার হবে ক্ষেত্রফল, তো 46 করে সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে সহজে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা এবার 3 দাগের এই প্রশ্নটা করব। তো 3 দাগের প্রশ্ন কি আছে দেখব। তো 3 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, যাত্রার একটি অংশ 90 কিমি ঘন্টা বেগে এত মিনিটে এবং বাকি অংশ 80 কিমি পার ঘন্টা বেগে 14 মিনিটে অতিক্রম করে, যাত্রার মোট দূরত্ব কত? যেহেতু মোট দূরত্ব চেয়েছে তাই আমার 37.5 মিনিটে কতটা যাচ্ছে? 9 কিমি যাচ্ছে 60 মিনিটে, 90 কিমি যাচ্ছে 60 মিনিট, তাহলে 90 ইন্টু 37.5, 37.5 মিনিটে কতটা যাচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তাই 90 ইন্টু 37.5 বাই 60 মিনিটে যাচ্ছে 90, আর 1 মিনিটে কত? 37.5 মিনিটে যাচ্ছে কত? আর এখানে 80 কিমি বেরিয়ে যাচ্ছে কতটা? 80 কিমি বেরিয়ে যাচ্ছে 14 মিনিটে কতটা? তাহলে 80 গুণ 14 বাই 60, 80 গুণ 14 বাই 60। যেহেতু অতিক্রান্ত দূরত্ব চেয়েছে মোট, তাহলে এখানে একটা যোগ করব। তাহলে আর এই শূন্য কাটবো, আর এই শূন্য কাটবো। এখানে আমরা আর কাটবো না, আমরা এখানে এই 6টা 6 রেখে দেবো, এখানেও 6টা 6 রেখে দেবো। এবার 6 লসাগু করলে এখানে আমার 5 9 45-এর 5 হাতে 4 হয়, 5 9 45-এর 5 হাতে 4, 7 9 63 আর 4 67-এর 7 হাতে 6, 3 9 7 7 6 33। এটা 33 মানে 337.5 যোগ এটা হচ্ছে 8 14 112। তো খুব সহজে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে 7 2 9 হয়ে যাবে, আর আপনার 3 আর 1 4, 3 আর 1 4 হয়ে যাবে, 0.5টা বসে গেল আর নিচে 6টা 6 বসে গেল। এবার আমরা এটাকে এই দশমিক তুলে এখানে আমরা 10 দিয়ে গুণ করতে পারি। এখন 5 দিনও 10 অর্থাৎ 2 এখানে বসাতে পারি, আর এটা হচ্ছে 5 8টা 40 করতে পারি, আর 4 দাও 44 49, 5 9 45 আর 4 দাও 49, 5 9 45, অর্থাৎ 899 উপরে আর নিচে হয়ে যাবে 6 দিনও 12, 899 বাই 12 হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 899, আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 7 12 84 হবে, 84 আর 5 দাও 89, এবার 9টা বসে গেল। এখন এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 12 36, 4 12 48, 4 12 48, 5 12 60 হলে বেশি যাচ্ছে, তাহলে 4 12 48, তাহলে এখানে থাকবে 11। এখন 74
পূর্ণ এই 11টা উপরে চলে যাবে, 12টা নিচে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে 74 পূর্ণ 11/12, অর্থাৎ 3-এর দাগের সঠিক উত্তর হবে ডির দাগ। অঙ্কগুলো কিন্তু মোটেও কঠিন না, কিন্তু ক্যালকুলেশনে যথেষ্ট কঠিন করে দিয়েছে। আমরা চলে যাব 4 দাগের এই প্রশ্নে। প্রশ্নটা কি আছে দেখব, তার জন্য এখানে এইটা কিন্তু আগে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে প্রশ্নটা আমরা অবশ্যই দেখব কি আছে। তো প্রশ্ন পড়ব। তো প্রশ্নটার লেখা আছে দেখুন, একজন ব্যক্তি 1 টাকায় 24টি দরে কিছু কলম কিনে 1 টাকায় 20টি দরে বিক্রি করে, লাভের শতাংশ কত? তো অঙ্কের শুরুতে আমি এক সাইডে লিখব ক্রয় মূল্য আর এক সাইডে লিখব বিক্রয় মূল্য। এখন এখানে ক্রয় আছে কতটা, বিক্রয় আছে কতটা সেটা দেখব। 1 টাকাতে আমি 1 টাকায় 24টি দরে কলম কিনছে, তাহলে 1-এর 24, আর 1 টাকায় 20টি দরে বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্য হয়ে যাবে 1/20। তা 20টি কলমের মূল্য 1 টাকা, 24টি কলমের ক্রয় মূল্য 1 টাকা। তাহলে এখানে আমার কিন্তু 4টি লাভ হয়ে যাচ্ছে। তা লাভ হচ্ছে কত? তাই এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা বিয়োগ করতে পারবো। যেহেতু আমাদের বিক্রয় মূল্যটা বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 1-এর 20টা আগে দেব আর বিয়োগ 1-এর 24টা পরে দেবো। দিয়ে বিয়োগ করলে আমাদের কিন্তু একটা লাভ থাকছে। এখানে 480 হয় এর লসাগু, তো 24 হয়ে যায় বিয়োগ 20 হয়, তাহলে এখানে 4/480 হয়। এখন এখান থেকে আমরা খুব সহজে 4-একে 4 করতে পারি, 4-120, 480 করতে পারি। তাহলে এটা সমান সমান 1/120 করতে পারি। 1/120 কি হলো? এত টাকা লাভ হলো, এত টাকা। এখন 1/120 টাকাটা লাভ হচ্ছে কিসে? এই 1 টাকা মানে ক্রয় মূল্যের উপর লাভ হয়, তাই 1/24 টাকার উপরে 120 টাকা লাভ হচ্ছে, 1/120 টাকা লাভ হচ্ছে। তাহলে আপনাকে কি বলতে হবে? এত টাকায় লাভ, এত টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। সেই ক্ষেত্রে আপনার হয়ে যাবে 1/120টা আপনার উপরে থাকবে আর নিচে থাকবে কত? আপনার যে 24 আছে 1/24 সেটা নিচে থাকবে। 1/24 টাকায় তো লাভ হচ্ছে ওই টাকা, তাহলে এত টাকায় লাভ হয়, এত টাকা 1 টাকায় হলে এটা নিচে চলে আসে, আর 100 টাকায় হলে কত, তাহলে সেটা এখানে গুণ হয়ে যায়। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটা আমার কোন ফরম্যাটে লিখতে হবে? আমার লিখতে হবে এই যে 1/120, আর এইটা কিন্তু উল্টে যায়, উল্টে এখানে গুণ হয়ে 24টা উপরে চলে যায় আর নিচে হয়ে যায় কিন্তু 1 ইন্টু এই যে 100, এই 100টা এখানে বসে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে 5-24 120 করতে পারি, আর 5 আর এই 100 কাটলে হয়ে যাবে 20। তো খুব সহজে এর সঠিক উত্তর আমরা 20% পেতে পারি। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু 4 দাগের প্রশ্ন ছিল, আমরা 5 দাগের প্রশ্নে চলে যাব। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 5 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, একটি ডান বৃত্তাকার সিলিন্ডারের আয়তন খুঁজুন যার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এত সেমি স্কয়ার এবং ভিতরের পরিধি 22 সেমি। তো এখানে 5 দাগের অঙ্কটা আপনি কিভাবে সমাধান করবেন দেখুন। তো আমরা এখানে 5 দাগের এই প্রশ্নটা দেখব, তবে তার আগে প্রশ্নটা একটু আমরা মুছে নেব। একটি ডান বৃত্তাকার সিলিন্ডারের আয়তন খুঁজুন যার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 10-12 সেমি স্কয়ার আর ভিতরের পরিধি হচ্ছে 22 সেমি। এখান থেকে আপনার সিলিন্ডারের আয়তন খুঁজতে হবে। তো সিলিন্ডারের আয়তনের সূত্র সবসময় মনে রাখবেন, আয়তনের সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ। এই যে সিলিন্ডার মানে আপনি যখন সিলিন্ডারটা ধরবেন, সিলিন্ডারের আয়তনের সূত্র হবে পাই আর স্কোয়ার এইচ। অবশ্যই গ্যাস সিলিন্ডার দেখেছেন চোঙাকৃতি, তার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখন আপনার এই জায়গাটায় কিন্তু আরও নেই, এইচও নেই, কিন্তু আপনাকে আর এর মান বার করতে হবে, এইচ এর মান বার করতে হবে। আর এর মান কোথা থেকে পাবো? আর এর মান কিন্তু আমরা পেতে পারি, আর এর মান এখানে দেখুন একটা জিনিস দেওয়া আছে, ভিতরের পরিধি 22 সেমি, তাহলে ওখান থেকে আমরা 2 পাই আর এখান থেকে কিন্তু আমরা খুব সহজে আর এর মানটা বার করতে পারি। 2 পাই আর হচ্ছে ভিতরের মানে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। এখন 2 পাই আর বৃত্তের পরিধি সূত্র, যেহেতু সিলিন্ডারটা গোল তাই হচ্ছে ওর ভিতরে পরিধি হচ্ছে 2 পাই আর হবে, তাই সেখান থেকে আমরা 2 পাই আর বার করে নেবো। তাই 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর, এখান থেকে কিন্তু আমরা খুব সহজে এই আর এর মানটা পেতে পারি। 2 পাই আর সমান কত? 22 আছে, 22 দিলাম। এখন এই আরটা দিলাম, এবার এখানে 22 আছে, 22 দিলাম বাই এখানে
এই 22টা বসালাম, এই যে এই 7টা উপরে গুণ হয়ে যায় আর এই 2 ইন্টু 22টা নিচে চলে আসে, এই যে 2 ইন্টু 22 নিচে চলে আসে, এই 22 কেটে দিলাম, তাহলে এখানে আমার থাকলো 7-এর 2। তা আর সমান সমান পেয়ে যাচ্ছে 7-এর 2। ভালো করে বুঝবেন। এখন আমরা আর পেলাম, কিন্তু আমরা এখন ওই এইচের দরকার, যেহেতু আয়তন খুঁজবো তাই এইচের দরকার। তাহলে এইচ কোথায় পাবো? অবশ্যই পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 10/12 সেমি স্কোয়ার। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে ক্ষেত্রফল থেকে আমরা পেতে পারি কি, পেতে পারি আমরা এইচটা পেতে পারি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র মানে বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হবে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে 7/2 ইন্টু এইচ মানে এইচের মানটা বার করতে হবে। এইটা সমান সমান কি, এই যে 10-12 আছে, 10-12টা আমরা এখানে বসিয়ে দেবো, 10-12। এখন এখান থেকে খুব সহজে এইচের মানটা বার করতে পারবো। এখানে 10-12 আছে, 10-12টা দিয়ে দেবো, ইন্টু এই যে 7-2 আছে সেটাও আমরা দিয়ে দেবো, 7-2। নিচেরগুলো ওপরে যায় আর ওপরেরগুলো সব নিচে চলে আসে, 2 গুণ 22 গুণ 7। এখন এই 7টা আর এই 7টা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এই যে 22 আছে, সেই 22কে এইটা দিয়ে কাটবো, সেইখানে কত হবে? আমরা যদি 11 দিনও 22 করি, অর্থাৎ 11 দিই, তাহলে এখানে আমরা 5 দিনও 10 করতে পারবো, 6 দিনও 12 করতে পারবো। আর এখানে একটা শূন্য বসাতে হবে, 506 হবে। তারপরে যদি আবার 11 দিয়ে এটা কাটি, তাহলে 4-11 44, আর 6-10 55, 6-11 66, অর্থাৎ 46 হয়। আর এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে এইচের মান আমরা পাচ্ছি 46। এখন এখানে কিন্তু দুটোই পেয়ে গেলাম। পায়ের মান আমরা পাচ্ছি 22/7। আমরা এবার কিন্তু আয়তন বের করবো। এই যে আয়তনের সূত্র আমরা বলেছিলাম, পায়ের স্কয়ার ইজ চোঙের আয়তনের সূত্র। তো আগেই প্রথমে কিন্তু আমরা বলে দিলাম। তো এখানে পায়ের মান 22/7 ইন্টু আর এর মানটা কত? আর এর মান 7/2। তা আর স্কয়ার যেহেতু আছে, তাহলে 7/2 আমরা দুবার দেবো, 7/2 ইন্টু এইচের মান কত? 46। আমরা এখানে 46টা দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই 7 আর এই 7 কেটে গেল, আর এই 2 আর 22 কাটলে 11, আর এই 2 আর এই 46 কাটলে হয়ে যায় 23। তাহলে 23, 11 আর 7 যদি আপনি গুণ করেন তাহলে আপনার কত হবে? তো 1771 গুণ করলে আপনার এটা কিন্তু হয়ে যাবে 1771 সেমি। তাহলে এই সিলিন্ডারের আয়তন কত? 1771 ঘন সেমি। অর্থাৎ এই যে এর দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 6 দাগের প্রশ্নে চলে যাব। একটি পাত্রে 10 লিটার দ্রবণ আছে, তাতে 10% সালফিউরিক অ্যাসিড আছে। দ্রবণটিতে 25% সালফিউরিক অ্যাসিড তৈরি করতে কতটা সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে? খুব সহজে আমরা এটা সমাধান করব। তার জন্য আমরা কি করব? এটা আমরা এখানে মুছে দেবো। মুছে দিয়ে এটাকে আমরা সহজে সমাধান করব। আগের একটি ক্লাসে, কর্মসংস্থানের ক্লাসে অথবা কোনো একটা ক্লাসে আপনাদেরকে কিন্তু বলে রেখেছি একটা অঙ্ক, মানে এই অঙ্কটা কিভাবে করতে হবে। সেখানে একরকম ছিল, এখানেও কিন্তু সেরকমই আছে, শুধু সংখ্যাটা পাল্টানো আছে। এরকম থাকলে আপনি সহজেই নিমেষে কিভাবে সমাধান করবেন দেখুন। 10 আর 25 এর মধ্যে আপনি পার্থক্যটা খুঁজবেন কত? 15। আর 100 থেকে 25টা বাদ দেবেন, তাহলে আপনার হবে কত? 75। আর এই যে আপনার আছে 10, এই 10টা আপনি এখানে গুণ করে দেবেন। তাহলে খুব সহজে এই কতটা সালফিউরিক অ্যাসিড আছে যোগ করতে হবে সেটা কিন্তু আপনার বেরিয়ে যাবে। সেটা আপনি কিভাবে বার করলেন? এই যে 5 15 75, 5 দিনও 10, খুব সহজে এই 2 লিটারটা কিন্তু বেরিয়ে যায়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। এরকম অঙ্ক যদি আপনি পেতে চান তাহলে একমাত্র আর এডুকেশন স্কুল আপনাকে করে দেবে। আপনি অন্য কোনো চ্যানেলে এরকম শর্টকাট মেথড কিন্তু পাবেন না। তাই বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি এখনও পর্যন্ত যারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি, অবশ্যই যুক্ত হয়ে যান এবং ফোন করুন 85 339 82 506 এই নাম্বারে। এখন যদি আপনি মনে করেন যে স্যার এই অঙ্কটা তো খুব সহজভাবে এইভাবে করলেন, আপনি একটু অঙ্কের মেথডে করুন, তাহলে আপনাকে আমি অঙ্কের মেথডে জানিয়ে দিই কীভাবে এটাকে সমাধান করতে হয়। তো খুব সহজে আপনি এটা সমাধান করবেন। এখানে বলছে 10 লিটার দ্রবণ আছে, তাতে 10% সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে বাকি অন্য কিছু আছে, তাহলে সেখানে হয়ে যাবে কত? 10/100। সেটার থেকে আমরা লিখতে পারি 1-এর 10। খুব সহজে কিন্তু এটা লিখতে পারি। এখানে বলছে যে দ্রবণটিতে 25% সালফিউরিক অ্যাসিড যোগ করতে কতটা সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে? তাহলে সালফিউরিক অ্যাসিড উভয় পক্ষে যোগ করতে হবে। দ্রবণে যোগ করা মানে দুই সাইডই হয়ে গেল, তাহলে এক্স, এখানেও যোগ এক্স, এখানেও যোগ এক্স লিটার আমরা সালফিউরিক অ্যাসিড ঢালছি। তাহলে এইটা সমান সমান কত হবে? বলেছে না 25% সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হবে। তাহলে 25% সালফিউরিক অ্যাসিড তৈরি করা মানে আপনার 25/100 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনি খুব সহজে কিন্তু এটার সমাধান করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি যদি সমাধান করি তাহলে এখান থেকে আমরা পাবো 100 প্লাস 100 এক্স, তারপরে 250 যোগ 250 এক্স।
এখন এখান থেকে আমরা এই 100 এক্সটা এই সাইডে রেখে দেবো, আর এই 25 এক্সটা এই সাইডে আনলে -25 এক্স করে দেবো। 25 এক্স এইটা সমান সমান 250 আছে, আর ওইটা 100 ওই সাইডে গেলে 250-এর সঙ্গে যোগ। তো এই 100টা আমরা ওই সাইডে নিয়ে গেলে কি পারি, -100 করে দিতে পারি। তাহলে এখান থেকে সহজে আমরা 75 এক্স করতে পারি, আর এখানে আমরা সহজে 150 করতে পারি। তাহলে এক্স সমান সমান আমরা 2 করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজে কিন্তু এই অঙ্ক সমাধান হয়ে যায়। তাহলে আমরা কিন্তু 2 প্রকার অঙ্কই দেখিয়ে দিলাম। এবার আমরা 7 দাগের প্রশ্নে চলে যাব। 7 দাগের প্রশ্ন কি আছে দেখব। 7 দাগের এই প্রশ্নটা সরল করে প্রশ্ন আছে, তো আপনারা নিজেরাই করে নেবেন এটা। 8 দাগের প্রশ্ন আছে 12-র 4% এবং 80-র 6% এর সমষ্টি কোন সংখ্যার 3%। তাহলে এটা কিন্তু আপনার একটু হলেও ঘাবড়াবে। এই যে অঙ্কটা একটু হলেও আপনি কিন্তু ঘাবড়ে যাবেন। তা কোন সংখ্যার 3% সেটা আপনাকে বার করতে হবে। তার আগে আপনাকে বলা আছে 12-এর 4%। তাহলে 12-এর 4% মানে 12 ইন্টু 4/100, এবং 80-এর 6%, তার মানে 80 ইন্টু 6/100 এর সমষ্টি মানে যোগ, সমান সমান কোন সংখ্যার 3%। তাহলে এক্স ইন্টু 3/100, আমরা মনে করেছি এক্স এর 3%। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কিন্তু এটাকে সমাধান করতে পারি। কিছু না, আমরা 4 এখানে 48 করে দিলাম, বাই 100 করে দিলাম, যোগ 6 8 48 অর্থাৎ 480 করে দিলাম, বাই 100 করে দিলাম, 3x বাই 100 করে দিলাম। এখন এখান থেকে আমরা খুব সহজে এই 100টা লসাগু করে দিলাম। তাহলে এখানে 48 যোগ 480 আমরা পেতে পারি, সমান সমান 3x বাই 100 পেতে পারি। এবারে এই 100টা কেটে দিলাম। তাহলে এখানে আমরা কিন্তু 8 করতে 8 পেলাম, 4 8 12 2 পেলাম, হাতে 1 পেলাম, 4 1 5 পেলাম, 528 সমান সমান 3x পেলাম। তাহলে x সমান সমান আমরা বলতে পারি এই 3টা কিন্তু এর সঙ্গে ভাগ হয়ে যায়। তাহলে 3 ষোলো 48, 3 17 51, 3 6 18 অর্থাৎ 176 পেয়ে যাব। খুব সহজে x এর মান 176 পেলাম। তাহলে সংখ্যাটা কত আসলো, সংখ্যাটা আসলো কিন্তু 176। এর দাগ হবে সঠিক উত্তর। এরকমভাবে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে হয়। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে অঙ্ক কিন্তু আপনি দেখলে হবে না, সেটাকে কিন্তু করতে হবে। এই অঙ্কটা সহজ, পারবো এরকম করবেন না। অঙ্ক কিন্তু ক্যালকুলেশন করলে সহজে এসে যায়। 9 দাগের প্রশ্ন আছে একটি মিশ্রণে 7:5 অনুপাতে অ্যালকোহল এবং জল রয়েছে। যখন মিশ্রণ 5 লিটার জল এবং 6 লিটার অ্যালকোহল যোগ করা হয়, তখন ফলস্বরূপ মিশ্রণে অ্যালকোহলের মধ্যে জলের অনুপাত 34 হয়। মিশ্রণের প্রাথমিক পরিমাণ নির্ণয় করো। তো এই অঙ্কটা আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। শুধুমাত্র দেখতে হবে আর এডুকেশন স্কুল দেখলে সহজেই কিন্তু আপনি এগুলো সমাধান করতে পারেন। তো আমরা এই অঙ্কটা করব, তার জন্য এই জায়গাটা একটু মুছে নেব। মুছে নিয়ে এই জায়গাটায় আমরা অঙ্কটা সমাধান করব। তো দেখুন কত সুন্দরভাবে অঙ্ক সহজে সমাধান করি। অঙ্ক শুধু দেখতে থাকুন, অঙ্ক দেখলেই আপনাকে আর এডুকেশন স্কুল আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। অঙ্ক যে শিখরে উঠলে আপনি সহজে সমাধান করতে পারেন। এখানে আপনি মনে করবেন এই যে অ্যালকোহল এবং জল, তো তাই অ্যালকোহল মনে করবেন 7x আর জল মনে করবেন 5x। তো আমরা সেটাই লিখব 7x বাই 5x। এখন এখানে বলেছে মিশ্রণে 5 লিটার জল ঢালা হচ্ছে, জলটা কিন্তু নিচে, তাই জল 5 লিটার ঢালা হচ্ছে, তাই 5টা নিচে দিয়ে দিয়েছি। আর 6 লিটার অ্যালকোহল ঢালা হচ্ছে, তো দেখুন অ্যালকোহলটা কিন্তু 7x, তার মানে ওপরে, তাই অ্যালকোহল এখানে আমরা 6 লিটার ঢেলে দিচ্ছি। এইবারে দেওয়া হলে ওদের অনুপাত হয়ে যাচ্ছে কত, 34:25, তাই আমরা এটাকে 34/25 করছি। খুব সহজে এটা কিন্তু করে দিচ্ছি 34/25। এখন এখান থেকে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে খুব সহজে কিন্তু আমরা এটাকে সমাধান করে বার করতে পারবো। তো এটার সঙ্গে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা 175x হবে, আর 6 25 150 হবে। এ পাশে রেখে দিলাম, আর এ পাশে হয়ে যাবে 4 5 20 0, আর 3 5 15 আর 2 70, 170x। আর এখানে কি হবে, 170 হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে এটা যদি এই পাশে আসে, তাহলে মাইনাস হয়ে যাবে, আগেও তো দেখালাম। তাহলে এখানে 175 থেকে 170 বিয়োগ হয়ে গেলে 5x থাকবে, আর এখানে এটা গেলে এই সাইডে গেলে কিন্তু মাইনাস হবে। তাহলে 170 থেকে 150 বাদ দিলে থাকবে 20। তাহলে x সমান সমান আমরা খুব সহজে কিন্তু 4 পাচ্ছি। তাহলে 4 লিটার হবে সঠিক উত্তর। তো
তো এক্স সমান সমান আমরা কিন্তু সহজে 4 পেয়ে যাচ্ছি। তো 4 পেলে এখন আমাদের এখানে বলেছে মিশ্রণে প্রাথমিক পরিমাণ নির্ণয় করো। তাহলে 7x ছিল কিন্তু আপনার কি অ্যালকোহল, তাহলে x এর মান 4, তাহলে 4 সাতা কত হলো 28। 5x ছিল কিন্তু জল, তাহলে 4x এর মান, তাহলে 4 5 20। এই দুটোর সমষ্টি কত হবে, তাই যোগ, তাহলে 20 আর 28 কত হচ্ছে 48। তাহলে 48 এটার এর সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে সহজে এসব অঙ্ক সমাধান করা যায়। আমরা 10-এর দাগের প্রশ্নে চলে যাব। 10-এর দাগের প্রশ্নটা দেখব, তবে 10-এর দাগের প্রশ্নটা দেখার জন্য একটু উপরে তুললাম। 10-এর দাগের প্রশ্ন হচ্ছে একটি মেয়ে তার বাবার থেকে 28 বছরের ছোট, তাদের বয়সের সমষ্টি 50 বছর, তাহলে মেয়েটির বয়স কত? তাহলে আপনারা খুব সহজে এই প্রশ্নটার উত্তর দেবেন 50 বিয়োগ 28। দেখুন আপনাদের কিন্তু তাই কিন্তু মনে চলে আসবে, অর্থাৎ 22 বছর। আপনি এখানে যে 22 বছর আছে এর দাগ দিয়ে উত্তর করে কিন্তু আপনি চলে আসবেন খুব সহজে। এতে কিন্তু 100 জন যদি পরীক্ষা দেয়, তাই 100 জনের 99 জন কিন্তু এটা করে চলে আসবে, কেউ কিন্তু ভাববে না। কারণ বলেছে বয়সের সমষ্টি বাবার থেকে মেয়ে 28 বছরের ছোট, তাহলে সমষ্টি যদি 50 হয় তাহলে একজনের 22 হবে, আরেকজনের এই হবে। এটা কিন্তু আপনাদের মনের মধ্যে থাকবে যে মেয়েটির বয়স কত, তা মেয়েটির বয়স 22 বছর। এটা কিন্তু করে আপনারা চলে আসবেনই আসবেন, একদম শিওর চলে আসবেন। কিন্তু এটা কিন্তু প্রশ্নের উত্তর হলো না। এই প্রশ্নের সঠিক উত্তর আপনাকে কিভাবে বার করতে হবে? তো সবসময় অন্যান্য চ্যানেল দেখবেন বলবে এই অঙ্ক এইরকমভাবে করো, ওইরকমভাবে করো, ওরকমভাবে করো, এরকম বলবে। কিন্তু আপনি তাদের কথা ছেড়ে দেবেন কি নেবেন সে পরের ব্যাপার। কিন্তু আর এডুকেশন স্কুল এই অঙ্ক কখনো ক্যালকুলেশনে দেখায় না, এই অঙ্ক সবসময় মুখে মুখে এটা সমাধান করে দেয়। তাই আজকেও কিন্তু এই অঙ্কটা আপনার মুখোমুখি দিচ্ছি। আমি যত সময় কথা বলেছি আপনি তার মধ্যে কি উত্তর খুঁজে পেয়েছেন? যদি না পান আমার এই কথাটা শুনে একবার পোস্ট করুন, পোস্ট করে আপনি আগে দেখুন এর উত্তরটা কত হবে। যদি আপনি উত্তরটা মুখে মুখে বার করতে পারেন তাহলে আমাকে বলুন, কমেন্ট করুন। আর যদি মনে করেন না আমি দাদা আপনার যে ক্লাসের যে অঙ্কটা হচ্ছে সেই অঙ্কটা আমি আগে দেখে নেবো তারপর আমি বুঝবো, আপনি দেখে নিতে পারেন। পোস্ট করার পরে কিন্তু আপনি আগে পোস্ট করবেন, করে কিন্তু আপনি অঙ্কটা করার চেষ্টা করবেন। কি করতে পেরেছেন? যদি পোস্ট করে তো আছেন, পোস্ট করে আপনি অঙ্কটা করতে পেরেছেন? আগে দেখুন না ভাই, পোস্ট করুন। আমি বলছি আপনাকে পোস্ট করতে, পোস্ট করুন, করে আপনি অঙ্কটা করুন। দেখুন আমি আপনার তো বলে দিলাম ওর উত্তর 22 হবে না, আপনি তো 22 করে বসে থাকবেন, কিন্তু হবে না। আপনি পোস্ট করুন, পোস্ট করুন না ভাই, করে অঙ্কটা করুন, অঙ্কটা পোস্ট করেই করুন, তারপরে আপনি আমার কথাটা নেবেন। তো ওকে আপনারা সবাই পোস্ট করে অঙ্কটা করার চেষ্টা করেছেন, আমি দেখি অঙ্কটা কিভাবে সমাধান করতে হয়। তাহলে এখানে আপনার কি বলেছে, বাবা আর মেয়ে, বাবা আর মেয়ে এদের বয়সের সমষ্টি কত বলেছে 50। তাহলে এখানে আমি 50 দেবো, তার মাঝখানে একটা যোগ দেবো। তাই তো যোগ দিলে তো বাবা মেয়ে 50 হচ্ছে, বাবার বয়স মেয়ের বয়স মিলে 50 হচ্ছে। এখন বলেছে 28 বছরের ছোট, বাবার থেকে 28 বছরের ছোট কে, মেয়ে। তাহলে আমি যদি মেয়ের বয়স 11 বছর ধরি, যেহেতু এখানে বলেছে যে মেয়ের বয়স কত, এখানে বলেছে না মেয়ের বয়স কত, মেয়েটির বয়স কত, তাহলে মেয়েটির বয়স এখানে দেওয়া আছে, তাই মেয়ের বয়স আমি 11 ধরছি। যেহেতু বাবা মেয়ের থেকে 28 বছরের ছোট, তাহলে 11টা 28-এর সঙ্গে যোগ হলে তবে যেটা হবে সেটার থেকে 28 বিয়োগ করলে, তাই সেটার থেকে 11 বিয়োগ করলে 28 ছোট হয়ে যাবে। যেহেতু মেয়েটা 28 বছরের ছোট, তাহলে মেয়ের বয়স 11 হলে বাবার বয়স হবে 28-এর সঙ্গে 11 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 39। তাই কিন্তু 39 থেকে 11 যদি আপনি বিয়োগ করেন তাই 28 হবে। তার মানে এই দুটো বয়সের মধ্যে দেখুন পার্থক্য কিন্তু 28 বছর, মানে বাবা 28 বছরের বড় মেয়ের থেকে, আর মেয়ে কিন্তু বাবার থেকে 28 বছরের ছোট। আপনারা বুঝতেই পারছেন। তাহলে এই দুটোর সমষ্টি কত হচ্ছে, এই দুটোর সমষ্টি হয়ে যাচ্ছে 50। দেখুন একদম মুখে মুখে ক্যালকুলেশন, অতএব মেয়ের বয়স আপনি অনুমান করতে পারলেন যে 11। তো এইভাবেতে কিন্তু এইসব অঙ্ক সহজে সমাধান করতে হয়। আর এডুকেশন স্কুল সবসময় আপনাদের একটা কথা বলে যে আপনারা কখনো একটা দুটো অঙ্ক দেখে চলে যাবেন না, আপনারা সবকটা অঙ্ক ঠিকঠাক করে দেখুন, আপনারা অবশ্যই আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এবং সময় নিয়ে দেখুন, তাহলে আপনার এটা কিন্তু অনেক ভালো হবে, আপনার ভবিষ্যৎ কিন্তু অনেকটা উজ্জ্বল হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, অ্যাকচুয়াল আর এডুকেশন স্কুল সবসময় কিন্তু যারা ডিফেন্সিভ লাইনে চাকরি করতে চান তাদের পরীক্ষার জন্য কিন্তু, তাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিভাবে সে অ্যাকশনসে পাস করবে, আর এডুকেশন স্কুল কিন্তু সবসময় সেটা বলে আর সেটা ভাবে। তাই আপনারা এরকমভাবে শর্ট
টিপস এবং ট্রিক্স ব্যবহার করুন, সব টিপস এবং ট্রিক্স ব্যবহার করুন, তাহলে আর এডুকেশন স্কুলের মতন কিন্তু অঙ্ক সহজে নিমেষে সমাধান করতে পারবেন। আমরা 11 দাগের এই প্রশ্নে চলে যাব। 11 দাগের প্রশ্ন হচ্ছে, একটি জলাধারে সাধারণত 8 ঘন্টায় ভরাট হয়, কিন্তু এর তলদেশে ছিদ্র থাকার কারণে এটি কিন্তু পূরণ করতে আরও 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি জলাধারটি পূর্ণ হয় তবে ছিদ্রের মাধ্যমে এটি খালি হতে কতক্ষণ সময় লাগবে? তো এই অঙ্ক সহজে আপনি কিভাবে সমাধান করবেন? তো দেখুন, আমরা সহজে এটা সমাধান করছি, তবে তার আগে এই জায়গাটায় আমরা এটা মুছে নেব। খুব সহজে এটা আমরা সমাধান করব, আর আপনি আগে দেখুন এটা আমরা মুছে নিয়ে এটা কিন্তু আমরা এটা সমাধান করে দিচ্ছি। তো 8 ঘন্টায় ভরাট হয় আর ছিদ্র থাকার জন্য 2 ঘন্টা বেশি সময় লাগে, তার মানে আরেকটায় লাগে 10 ঘন্টা। তো এখানে 8 ঘন্টায় যেহেতু একটা ভর্তি হয়, তাহলে আপনি যদি সমস্ত জল সমান এক অংশ ধরেন, তাহলে 8 ঘন্টায় ভর্তি হয় এক অংশ, 1 ঘন্টায় ভর্তি হয় 1/8 অংশ। আর 10 এবার বলছে তলদেশে ছিদ্র থাকার জন্য এটি 2 ঘন্টা বেশি সময় লাগে, তার মানে 8 এর জায়গায় 10 ঘন্টা লাগবে। 10 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, 1 ঘন্টায় ভর্তি হয় 1/10 অংশ, তাহলে আপনি 1/10 দিলেন। এবারে আপনাকে বলি, যদি জলাধারটি পূর্ণ হয় তবে ছিদ্রের মধ্য দিয়ে এটি খালি হতে কতক্ষণ সময় লাগবে? যেহেতু খালি হচ্ছে, তাহলে এখানে আপনার বিয়োগ হয়ে যাবে। তো এখানে বিয়োগ হলে আপনার এটা ভগ্নাংশ পদ্ধতিতে বিয়োগ করলে কি হবে? তো এটা লসে হয়ে যাবে 40। তো 5 8 40, 5 1 5, 4 10 40, 4 1 4, অর্থাৎ 5 বিয়োগ 4 সমান 1/40। তাহলে এই 1/40 অংশ খালি হতে কত সময় লাগে? 1 ঘন্টায়। কারণ দুজনেরা একত্রে কাজটা করছে, তাহলে 1/40 অংশ কাজ করতে সময় মানে ভর্তি হতে সময় লাগে 1 ঘন্টায়, এক অংশ ভর্তি হতে 40 ঘন্টা সময় লাগবে। তাই এখানে সিদ্ধ হবে সঠিক উত্তর। খুব সহজে এটা হয়ে যায় সমাধান। এইভাবে কিন্তু আর এডুকেশন স্কুল সবসময় আপনাদের বলে, কিন্তু আপনারা কি করেন? আপনারা কিন্তু একটু হলেও এড়িয়ে চলেন, জাস্ট আপনারা দেখেন না তাই। কারণ সব অঙ্কগুলো যদি আপনারা মন দিয়ে দেখেন, তাহলে আপনার এখান থেকে চোখ সরাতেই পারবেন না। আমরা মুছে দিলাম, মুছে দেওয়ার পরে 12 দাগের অঙ্কটা করব। 12 দাগের অঙ্ক আছে, একজন ব্যাটার তার 18তম ইনিংসে 80 স্কোর করে, এর ফলে তার গড় 4 বৃদ্ধি পায়। 18তম ইনিংসের পর তার গড় কত হবে? তা 18তম ইনিংসে 80 রান করেছে, তাহলে গড় কত বৃদ্ধি পেয়েছে? মানে 4 বৃদ্ধি পেয়েছে। তার মানে মোট কত হলো? আগে করেছে কিন্তু সে সে মনে করুন মানে তার গড় ছিল 17তম ইনিংসে গড় ছিল এক্স, তাহলে 17টা ইনিংসে মোট রান করেছে 17x, এটা আমরা করে নিলাম। 18তম ইনিংস থেকে 80 রান করেছে, তাহলে যোগ 80 দিয়ে দিলাম। 18তম, 17 আর 1 18 হয়ে গেল, মোট রান হয়ে গেল। এই বলেছে এর ফলে তার গড় 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে গড় ছিল কত? আগের গড় ছিল এক্স, এখন কি করেছে? 4 বৃদ্ধি পেয়েছে। এখন 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে আমার 18তমটা ম্যাচ হচ্ছে, তাহলে এখানে আমরা গড় পাচ্ছি এত বাই 18, তাহলে এখানে আমার 4 বৃদ্ধি পেয়েছে, মানে আগে গড় ছিল এক্স, তার সঙ্গে 4 বৃদ্ধি পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা খুব সহজে 18x করতে পারি, যোগ 72 করতে পারি, যোগ 17x করতে পারি, যোগ 80 করতে পারি। এখন এখান থেকে এটা এই সাইডে আসলে বিয়োগ হয়ে যায়, 17x থেকে 18x থেকে 17x বিয়োগ করলে x থাকে, আর 80 থেকে 72 বিয়োগ করলে 8 থাকে, তাহলে x সমান 8। এখন এখানে বলেছে 18তম ইনিংসের পর তার গড় কত হলো। এবার এখানে কি করবেন? x এর মান যেহেতু 8 বেরিয়েছে, তাই 8 এর সঙ্গে ওই যে গড় 4 বৃদ্ধি পেয়েছে 18তম ইনিংসের পরে, তাই ওই 4টা কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে এখানে 8 x এর মান, তাহলে 8 আর 4 12, তো এর সঠিক উত্তর হবে কিন্তু 12। এর দাগ হবে এখানে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজে কিন্তু অঙ্ক সমাধান করা যায়। এখন আমরা 13 দাগের এই প্রশ্নটা চলে যাব। 13 দাগের এই প্রশ্নটা আমি অনেকবার করেছি। a:b = 5:3, b:c = 11:10, c:d = 5:6। এটা কিন্তু খুবই শর্টকাট পদ্ধতিতে আমরা সমাধান করেছি, অনেকবার করেছি। তো আমি আজকের ক্লাসে আর এই অঙ্কটা করব না, এই অঙ্কটা আপনাদের জন্য থাকলো। আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কত উত্তর তা বলবেন। আমরা 14 দাগের এই প্রশ্নে চলে যাব। একটি ঘনকের আয়তন 343, ঘনর বাহুর দৈর্ঘ্য কত? তা ঘনকের আয়তন যেহেতু 343, তাহলে এখানে আপনার একটা কিউব করতে হবে, মানে ঘনমূল করতে হবে। 343-এর ঘনমূল হয়ে যাবে 7, এই 7-এর কিউব করলে কিন্তু 343 হয়। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 7 সেমি হবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা পরের অঙ্কে চলে যাব, তার জন্য অঙ্কটা একটু উপরের দিকে তুললাম। এখন এখানে 15 দাগের এই অঙ্কটা দেখব। একজন গাড়ি চালক সমতল ভূমি থেকে পার্বত্য ভূমিতে 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত যান গড়ে 40 কিলোমিটারে, আর ফিরে আসে 20 কিলোমিটার গতিবেগে। তাহলে সমগ্র 400 কিলোমিটার দূরত্ব গাড়ির গড় গতিবেগ কত ছিল? কিছু না, এখানে 40 কিমি বেগে যাচ্ছে 200 কিলোমিটার, তার মানে আপনার 40 গুণ 200, তার মানে 8-এর পিছনে 3টি শূন্য হয়ে যাবে। আর
পরে ওই 200 কিলোমিটার ফিরে আসতে 20 কিমি বেগে যাচ্ছে, তাহলে যোগ মানে 2 দিন ও 4, 4-এর পিছনে 2টো শূন্য হয়ে যাবে, 4-এর পেছনে 3টে শূন্য হয়ে যাবে, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য। তাহলে এখানে বলেছে তাহলে সমগ্র 400 কিলোমিটার গড় গতিবেগ কত। তাহলে গড় গতিবেগ 400 কিলোমিটারের গড় গতিবেগ কত, তার 400 কিলোমিটার গড় গতিবেগ, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে 400 দিয়ে ভাগ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গড় গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে এখানে 12,000, তাকে 400 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 3-4-12 অর্থাৎ 30। তাহলে এখানে সঠিক উত্তর হবে 30 কিমি/ঘন্টা গতিবেগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। 16 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। একটি মিশ্রণে বালি ও নুড়ির অনুপাত 3:4, যেখানে নুড়ি এবং সিমেন্টের অনুপাত 6:7, মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত কত। তো খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, ভালো করে আপনি বুঝবেন। বালি আর নুড়ি, আর এখানে আছে নুড়ি আর সিমেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি আমি। আমি বলতে চাইছি বালি আর নুড়ি, তার মানে B:N করলাম। কত আছে অনুপাত, 3:4 আছে বালি আর নুড়ি। এবার বলছে নুড়ি আর সিমেন্ট, তার মানে N/S, তার অনুপাত কত আছে, তার অনুপাত আছে 6:7। যত আপনি আর এডুকেশন দেখবেন ততই আপনি সহজে উত্তর বার করতে পারবেন। এইবার আমরা কি করব, B:N/S করব। পদ্ধতি ধরবো কি, দ পদ্ধতি। এই যে দ পদ্ধতি। এর সঙ্গে এটা গুণ করব, 3-6-18 করব, ইস টু করব, 4-6-24 করব, ইস টু করব, 4-7-28 করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ব্যাস আপনার হয়ে গেল। এবার আপনার এখানে বলেছি কি বালি আর সিমেন্টের অনুপাত কত, তাহলে B/S এর অনুপাত কত, তাহলে B:S = 18:28। তাহলে এখানে আমরা যদি 9 দিনও 18 করতে পারি, 14 দিনও 28 করতে পারি, 9:14 করতে পারি। এখানে যদি আপনার থাকে তাই হবে এই 9:14। আপনি দেখুন দিকদাগ হবে সঠিক উত্তর। আপনার এটাও থাকতে পারতো 18:28, কিন্তু এখানে 9:14 আছে, তাই আমরা কাটাকুটি করে 9:14 করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর মতন সহজ পদ্ধতি কিন্তু আপনাকে দেখাবে না কোনো আপনার কোনো ইউটিউব চ্যানেল, কিন্তু আপনাকে এরমভাবে দেখাবে না। আমরা 18 দাগের প্রশ্নটা করব। 18 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। তার জন্য আমরা এই জায়গাটা একটু আগে মুছে নেব, মুছে নেওয়ার পরে 18 দাগের প্রশ্নটা দেখব কি আছে। তো 18 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন। 18 দাগের প্রশ্ন আছে, যদি 750 টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছর সুদে আসলে 1000 টাকা হয়, তাহলে একই সুদের হারে 10 বছরে কত টাকা হবে। 5 বছরের সুদে আসলে কত হচ্ছে, 1000 টাকা। তাহলে 750 টাকা কিন্তু এটা ছিল, তাহলে আমরা এখান থেকে সুদের হারটা বার করব। তাহলে 10 বছরে কত টাকা হবে আমরা বার করতে পারবো। 750 টাকা আসল ইন্টু PTR, টি কত, টি সময় হচ্ছে বলছে 5 বছর, তাহলে আমরা 5 বছর করলাম, PTRটা দিয়ে দিলাম, বাই 100 দিলাম। এটা কিসের সূত্র পেলাম, সুদের সূত্র। সুদ কত, 1000 টাকা। সুদে আসলে কিন্তু 1000 হয়েছে, 750 টাকা আসল দিল। তাহলে 750 থেকে 1000 থেকে 750 বাদ দিলে 250 টাকা, এই 250 টাকা কিন্তু সুদ হয়ে গেল। এখন আমরা খুব সহজে এটাকে কিন্তু এইটা দিয়ে কাটতে পারি, 3 করতে পারি। 3 করলে এখানে আমরা 3-5 15 করতে পারি, তাহলে 15R = 100 করতে পারি। আর = আমরা কি করতে পারি, 100/15 করতে পারি। তাহলে এখানে 5-20 করতে পারি, 3-5-15 করতে পারি, অর্থাৎ 20/3 করতে পারি। সুদের হার কিন্তু 20/3। এখন বলেছে তাহলে একই সুদের হারে 10 বছরে কত টাকা হবে। 10 বছরে কত টাকা হবে, 10 বছরে কত টাকা হয় আমরা দেখে নিই। তাহলে সেইখানে আমরা আসল পাচ্ছি 750 ইন্টু পি গেল আসল, টি কত, টি হচ্ছে 10 বছর, সুদের হার কত, 20, তাহলে 20/3, তার মানে আমরা 3টা নিচে দিয়ে দেবো, আর ইন্টু 100। এটা কি, এটা মানে যে সূত্রের 100 সেই 100টাই দিলাম। এবার আপনি কি করবেন, এই শূন্যটা এই শূন্য কাটবেন, এই শূন্য আর এই শূন্যটা কাটবেন, আর এটার সঙ্গে এটা কাটবেন, 250 হয়ে যাবে। 250 দিনও কত হবে, 500। আগে ছিল কত, মানে আসল কত ছিল, আসল ছিল 750, তার সঙ্গে 500 যোগ করলে কত হয়, 700 আর 500 1250 হয়। তাহলে সিদ্ধা হবে সঠিক উত্তর, 10 বছরে কত টাকা হবে, 1250 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। এবার আমরা 19 দাগের এই প্রশ্নটা চলে যাব। 19 দাগের প্রশ্ন আছে, 19 দাগের প্রশ্ন আছে, 45 টাকা কিলোগ্রাম দরে 40 কিলোগ্রাম কফির সঙ্গে 100 টাকা কিলোগ্রাম দরে কত পরিমাণ চিকড়ি যোগ করা উচিত, যাতে মিশ্রণটির মূল্য 60 টাকা কিলোগ্রাম হয়। এখন এই জায়গাটায় 45 টাকা কিলোগ্রাম দরে
40 কিলোগ্রাম, আর 100 টাকা কিলোগ্রাম দরে সেটা কত পরিমাণ যোগ করলে 60 টাকা কিলোগ্রাম দরে হয়। তো এটাকে আমরা কি করব, মনে করি এক্স টাকা কিলোগ্রাম দরে হবে ওটা, তাহলে আমরা দুটোকে যোগ করব। একটা হচ্ছে 45 গুণ 400, আর একটা কি, আর 100-র সঙ্গে এক্সট্রা যোগ করব, তাহলে মোট হচ্ছে কত। আমরা এই জায়গাটায় মুছে দিয়ে অঙ্কটা করি তো দেখি কীরকম হয়। খুব সহজে এটা সমাধান করব। এটাকে আমরা প্রথমে কি করব, এখানে এই যে 40 আর এই 45 গুণ করলে কত হয়, 40-45 গুণ করলে হচ্ছে 1800 হয়, 1800। এর সঙ্গে আমরা যোগ করব কত, 100-র সঙ্গে এক্স গুণ করব, এক্সটা গুণ করব, তাহলে 100 এক্স হবে, তাই এই 1800-র সঙ্গে এটা যোগ করব, তাহলে 100 এক্স, মানে প্রত্যেকটা ওই কত পরিমাণ ইয়ে করতে হবে, তো এক্স পরিমাণ 100 টাকা কিলোগ্রাম ধরে এক্স কিলোগ্রাম মনে করুন, তাহলে 100 এক্স হবে। এইবারে এটাকে আমরা বলছে কি যে কত পরিমাণ যোগ করলে এটা বিশ্বটির মূল্য 60 টাকা কিলোগ্রাম দর হয়, তাহলে 60 টাকা কিলোগ্রাম দরে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এদিকে আছে কত, 60 টাকা গুণ করব কার সঙ্গে, এদিকে আছে 40 কিলো আর ওদিকে আছে এক্স কিলো, তাহলে 40 প্লাস এক্স গুণ করলেই আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে বার করতে পারি। তাহলে এখানে হয়ে যাবে আপনার 100 এক্স এদিকে রেখে দেবো, আর এখানে 60 এক্সটা আমরা এই সাইডে আনবো, তাহলে মাইনাস 60 এক্স হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস চলে আসবে, আর এখানে 60 240 হয়ে যায়, আর এই 240 আর এই যে এখানে 1800 আছে, এই 1800টা ওই সাইডে গেলে বিয়োগ হয়ে যায়, 47 240 47 2400 হয়ে যায়, তাহলে 2400, আর হচ্ছে আপনার এইটা প্লাস তো ওই সাইডে গেলে মাইনাস হয়ে যায় 1800। তো এর থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে 40 এক্স হয়, 40 এক্স, আর এদিকে হয় হচ্ছে আপনার 600, তাহলে এক্স সমান সমান কত হয়, 15। তো এখানে 15 কিলোগ্রামের সঠিক উত্তর, ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলে যাবো 20 দাগের এই প্রশ্নে। এত টাকায় 23টি কমলা কিনে এত টাকা প্রতি দর্জন দরে বিক্রি করলে 1 স্থান পর্যন্ত সঠিক শতকরা লাভ নির্ণয় করুন। তো দেখুন এই অঙ্কটা আপনাকে কি করে বলবো, বিষয়টা হচ্ছে আপনার এত টাকায় 23টি কমলা কিনেছে, 108 প্রতি দর্জন দরে বিক্রি করেছে, তাই 108 প্রতি দর্জন দরে বিক্রি করলে 12 দিয়ে ভাগ করলে এখানে 9 হয়, 9 টাকা, প্রত্যেকটার দাম 9 টাকা, তা 23টার দাম কত, আর এত টাকায় কিনেছে কিন্তু, তাহলে ওর লাভটা কত। আমরা লাভ সমান সমান পাবো, এই একটা একটা কমলার দাম 9 টাকা, তা 23টা কমলার দাম হচ্ছে 260 টাকা, বিয়োগ 193.20, এখান থেকে লাভ কত থাকছে, এখান থেকে লাভ হচ্ছে কিন্তু 13.8 টাকা, এখান থেকে লাভ 13.8 টাকা, তাহলে 13.8 টাকা লাভ হচ্ছে কত, এই 93.20 টাকায় কিন্তু এই 13.8 টাকা লাভ হচ্ছে, তাহলে 1 টাকায় কত, 13.8 বাই এই 193.20, আর 100 টাকায় কত, যেহেতু এটা শতকরা চেয়েছে তাই কিন্তু এটা হলো। তাহলে এখান থেকে কিন্তু আমরা সহজে এটা 7.1 পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে 7.1%। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত রাখছি, 20 পরের অঙ্কগুলো কিন্তু অন্য একটা ক্লাসে করব। তো যতক্ষণ পরের ক্লাস না আসে ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।